লোকসভা নির্বাচনে বাংলায় কার হাওয়া বইছে, কোন সিটে কে এগিয়ে কে পিছিয়ে, কে পেতে চলেছে কটা আসন। বাংলায় 42টার মধ্যে অলরেডি 19টা নিয়ে আলোচনা করে ফেলেছি লাস্ট ভিডিওতে, রইল পড়ে 23। সেই নিয়ে হবে আজকের আলোচনা। যারা আগের ভিডিওটা দেখেননি, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি চাইলে এই ভিডিওটা দেখার পরে বা আগে গিয়ে চেক করতে পারে। তো প্রথমেই বলে দিই, আমি কোনো প্রশান্ত কিশোর নয়, আমি উমেশ ব্যানার্জি। তো কোন সিট কে পাবে সেটা আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট থেকে, অন দ্য বেসিস অফ ক্যান্ডিডেট, সিট, ডেমোগ্রাফি এবং পলিটিক্যাল যে ইস্যুগুলো আছে তার বেসিসে আমি আমার মতটা আমার চ্যানেলে রাখছি। তার সাথে কেউ এগ্রি হতে পারে, কেউ ডিসএগ্রি হতে পারে। টিএমসি কে বেশি সিট দেখালে সে হয়ে যাবে চটিচাটা, এবং বিজেপির যদি বেশি সিট দেখানো হয় তাহলে সে হয়ে যাবে বিজেপির দালাল। এটা তো জানা কথা, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমার কথাটা তো আমার চ্যানেলে বলতেই হবে। তো আপনারা পাবলিকরা, আপনারা কিন্তু প্রশান্ত কিশোরের থেকে কিছু কম নন। তো চাইলে আপনারাও আপনাদের ওপিনিয়ন পোল কমেন্টে জানাতে পারেন, কে কটা সিট পেতে পারে প্লিজ জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি উমেশ, আপনারা দেখছেন রাষ্ট্রটক চ্যানেল। প্রথমেই শ্রীরামপুর, না এখানেও নামকরণের সার্থকতা একদমই নেই। এই কনস্টিটিউয়েন্সিতে কিন্তু ফুরপুরা শরীফ আছে। এই সিটে প্রায় 20-22% ওপরে মুসলিম ভোট আছে এবং তৃণমূলের সংগঠন কিন্তু খুব মজবুত। আর এখানকার তৃণমূলের প্রার্থী বিশ্ববিখ্যাত কল্যাণ ব্যানার্জি, যার মেজাজটা খুব একটা ভালো যাচ্ছে না এখন। দর্শক, আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট সো কেয়ার করা যাবে। তার প্রতিপক্ষ হচ্ছে তার এক্স জামাই কবির শঙ্কর বোস। তাই খুব একটা বেচারা কিছু বলতেও পারছে না, নাহলে ওনার ট্র্যাক রেকর্ড তো জানেন আপনারা, কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না। বাট যাই হয়ে যাক, এই সিটটা কিন্তু তৃণমূলের খাতায় যেতে চলেছে। তার কারণ প্রথমত সাংগঠনিক দুর্বলতা, দ্বিতীয়ত বিজেপির যে প্রার্থী হয়েছে এখন একটু হনুগোছের ভাব দেখালেও সারা বছর রাজনীতিতে কিন্তু তাকে দেখা যায় না, এবং কোনো গন্ডগোল হলে সব থেকে প্রথমে তিনিই সব থেকে শেষে চলে যান। তাই ব্যাকআপ আছে, প্রার্থী হয়েছে তো তাই লড়াই তো দেবে, কিন্তু দাঁত ফোটাতে পারবে না। তো চলুন এরপর চলে যায় নেক্সট সিটে। নেক্সট হচ্ছে হুগলি। এই ধোঁয়া কেন? প্রার্থীর মুখ দেখতে পাচ্ছি না তো, শুধু ধোঁয়াই ধোঁয়া চারিদিকে। ওই তো, নমস্কার দিদি, কথাবার্তা হলো গ্রামের মানুষের সাথে? তাদের সমস্যা শুনলেন? মানে আপনার কি প্ল্যান, কি করতে চলেছেন নেক্সট ভোটে জিতলে? ও, আপনি খেতে ব্যস্ত, ঠিক আছে। হুগলিবাসী সত্যিই লাকি যে এনাকে পেয়েছেন। মানে এমন একজন ক্যান্ডিডেট যাকে প্যারাসুট ড্রপ করা হয়েছে, কিন্তু মাঠে নামানোর আগে মিনিমাম 2-5 দিনের তো ট্রেনিং হয়, সেই ট্রেনিংটুকুও দেওয়া হয়নি। তাই কেবল বুম ধরলেই ছড়িয়ে লাট করছে বিভিন্ন ইস্যুতে। সে সন্দেশখালী হোক, শিল্প কলকারখানার ইস্যুই হোক, খালি খাই 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 করছে। দেখুন দর্শক, রাজনীতি কিসের জন্য? মানুষের যাতে সুবিধা হয়, দেশের তথা দেশের মানুষের ডেভেলপমেন্টের জন্য, সেটাই তো বলা হয়। কেউ যখন প্রার্থী হচ্ছে তার কি কাজ? যে পার্টির একটা লাইন থাকবে, পার্টির একটা ম্যানিফেস্টো থাকবে, তারপরেও পার্টিকুলার সিটে যে প্রার্থী হবে তার দায়িত্ব যে সেখানকার কি কি সমস্যা আছে সেগুলোকে খুঁজে বার করা, সেখানকার মানুষের সাথে কথা বলা প্রচারের সময়, সেগুলোকে নোট ডাউন করা, ফিল করা যে এই সমস্যাগুলো আমাকে সমাধান করতে হবে, তার কি প্ল্যান সেটাকে বলা। নেক্সট 100 দিন জিতলে আমি এই কাজগুলো করবো, 100 দিনের একটা প্ল্যান চক আউট করে নাও। এটাই তো হওয়া উচিত। কিন্তু আমাদের রাজ্যের রাজনীতি শুধু ধোঁয়া আর ধোঁয়া, পুরোটাই ধোঁয়াশা। যাই হোক, ভোটের পর উনি বলেছেন যে উনি রাতে দিদি নম্বর 1 শো করবেন এবং দিনের বেলায় পাড়াতে ওনাকে দেখতে পাবেন। এবং এনার অপোজিটে যিনি আছেন বিজেপির লকেট চ্যাটার্জি, 2019-এ সিটটা কিন্তু ছিনিয়ে এনেছিলেন লড়ে, কিন্তু তারপর থেকে খুব একটা কিন্তু দেখা যায়নি। হাতে কোনো হয়তো 2-4 বার গেছে সেই এলাকায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই বাইরে থেকেছে। বাট সেখানে সংগঠন খুব মজবুত দুই পার্টিরই। নরেন্দ্র মোদীজিও আসলো প্রচারে। এই সিটটা কিন্তু জিততে চলেছে বিজেপি। নেক্সট চলে যাব কৃষ্ণনগর, যেখানে দুই রানিমাল লড়াই। কি বুঝলেন না? একজন হচ্ছে ক্যাশ ফর কোয়ারি কাণ্ডের কুইন মহুয়া মৈত্র, টিএমসির ক্যান্ডিডেট, এবং আরেকদিকে রাজা কৃষ্ণচন্দ্রের বংশজাত রাজ পরিবারের রাজমাতা দ্য কুইন অমৃতা রয়। দুজনেরই হাই ফাই পড়াশোনা একদম ফাটিয়ে দিয়েছে, দুজনেই সফিস্টিকেটেড, একটু হাই ক্লাসের। একজন তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, লিপস্টিক, ব্যাগ, শাড়ি এসব কেনার জন্য সংসদে যান। আরেকজন মানে শ্রীমতী অমৃতা রয় বলছেন যে তিনি মানুষের হয়ে কাজ করার জন্য পার্লামেন্টে যাবেন। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অলরেডি কথা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বলেছে যে 100 দিনে কি কি করতে পারে সেগুলো যেন একটা প্ল্যান করে নেওয়া হয়। তাকে গদ্দার বলে খোঁচাও দেওয়া হচ্ছে। 300-400 বছর আগেকার কথা, ইংরেজদের সাথে কি গদ্দারি হয়েছে। এই সিটটা আগেরবার টিএমসি জিতলেও এবারে কিন্তু লড়াইটা টাফ হতে চলেছে। বিজেপির সংগঠন আগেরবারের থেকে মজবুত, এবার একটা হাওয়া কাজ করছে। তো ভোটটা ঠিকঠাক করানো গেলে এই সিটটা এবার বিজেপির জেতার চান্স আছে। বাট মহামত্রকে যদি ইডি অ্যারেস্ট করে নেয় তখন আবার খেলাটা কিন্তু ঘুরে গেলেও যেতে পারে। বাট এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ বিজেপি। নেক্সট হচ্ছে ডায়মন্ড হারবার, একটা ডান ডিল। প্রার্থী দিতে পারেনি এখনো বিজেপি, খুঁজে বেড়াচ্ছে। তো দেখুন, মার্জিন আগেরবার থেকে 19-20 হলেও হতে পারে, কিন্তু ভাইপো জিন্দাবাদ, কোনো কথা হবে না। নেক্সট চলে যাবো বীরভূম, যেখানে টিএমসির প্রার্থী হচ্ছে শতাব্দী রায় এবং বিজেপি প্রার্থী খুঁজে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে এক্স আইপিএস দেবাশিস ধর তিনি প্রার্থী হতে পারেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। সংগঠন নেই বললেই চলে, নামমাত্র। সারা বছর কোনো অ্যাক্টিভিটি নেই। মুসলিম ভোট বেশ ভালো মতন আছে ওখানে, উন্নয়ন খুব সুন্দরভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, গুড় বাতাসাও বেশ ভালোই সাপ্লাই করা হয়। তো এখানে জেতার চান্স বীরভূম টিএমসি। নেক্সট চলে যাবো বসিরহাট, ফাটাফাটি লড়াই হতে চলেছে সেখানে। একদিকে বিজেপির সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র,
অপরদিকে টিএমসির ক্যান্ডিডেট হাজি নুরুল ইসলাম, যিনি খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারছেন না। বাড়ি সেখানকার সংগঠন মজবুত তৃণমূলের, 7টা বিধানসভা মিলে একটা লোকসভা হয়, তার মধ্যে 3-4টাতে সংখ্যালঘু প্রভাব যথেষ্ট। কিন্তু এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, তো ভোট কাটাকাটি যদি কিছু হয় এবং হিন্দু ভোট যদি সংগঠিত হয়, কনসলিডেট হয় এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে, তাহলে কিছু হলেও একটা হতে পারে। আদারওয়াইজ কাঁটে কি টক্কর হওয়ার পরেও সিটটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যাডভান্টেজ তৃণমূল হয়ে আছে। আপাতত এই সিটটা তৃণমূল। নেক্সট সিটে চলে যাব। নেক্সট হচ্ছে মেদিনীপুর। বেচারা দিলীপ দাকে সাজানো এই মেদিনীপুরের জমি থেকে তুলে নিয়ে গিয়ে বর্ধমানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে নাকি এখানে নিচুতলার কর্মীদের মধ্যে বিজেপির একটা ক্ষোভ ছিল, সাংগঠনিক কিছু প্রবলেম ছিল, তার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই বাগান দখল করেছেন বিজেপির অগ্নিমিত্রা পাল, এবং তার লড়াই হতে চলেছে তৃণমূলের জুন মালিয়ার সাথে। গ্ল্যামারাস দুজনে। এখানে দুটো দলের সংগঠন মজবুত, লড়াই হবে, কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি। নেক্সট চলে যাব বাঁকুড়া। বাঁকুড়ায় বিজেপির সুভাষ সরকার ভার্সেস তৃণমূলের অরূপ চক্রবর্তী। এখানে দুটো দলের সংগঠন মজবুত, কিন্তু বিজেপির যে প্রার্থী, যে আগেরবার জিতেছিল সুভাষ সরকার, মন্ত্রীও ছিলেন, প্রতিমন্ত্রী, কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। এলাকাতে অনেক ক্ষোভ বিক্ষোভের মধ্যেও পড়েছিলেন। তো জানি না কোন ইকুয়েশনে তাকে রিপিট করা হলো। যদি ক্যান্ডিডেটের বিচার করা হয় তাহলে এই সিটটা কিন্তু জিততে চলেছে তৃণমূল, কিন্তু যদি সংগঠন, যেহেতু এটা লোকসভা নির্বাচন, ওভারঅল মোদিজির মুখ আছে, তো সেই হিসাবে যদি ভোটটা হয় তো আবারও জিততে চলেছে বিজেপি। তো আপাতত অ্যাডভান্টেজ বিজেপি, বাট এটা তৃণমূলেরও কিন্তু চান্স আছে। নেক্সট রানাঘাট। এখানে তৃণমূলের মুকুটমণি অধিকারী, যার কাছে আছে না মুকুট না মণি, তবুও তিনি তার অধিকারী, যাই হোক, তার সাথে লড়াই হবে বিজেপির জগন্নাথ সরকারের। এনারও পারফরমেন্স হয় সুভাষ সরকারের মতনই, যদি লোকাল লেভেলে ক্ষোভ বিক্ষোভ দেখা যায়নি। সংগঠন এখানে মজবুত, মতুয়া ভোটের একটা প্রভাব আছে, সিএ হয়েছে, লোকসভা ভোট, নরেন্দ্র মোদী আসবে প্রচারে। তো ক্যান্ডিডেট হিসাবে কিন্তু বিজেপির এটা খুব একটা তাক কাটার মতন নয়, কিন্তু ওভারঅলের বিচারে এখানে অ্যাডভান্টেজ বিজেপি। এরপরে সিট ব্যারাকপুর, যেখান থেকে বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং, আর অপরদিকে তৃণমূলের পার্থ ভৌমিক। অনেকেই বলছে ব্যারাকপুর মানি অর্জুন সিং। নো ডাউট তিনি একজন দক্ষ সংগঠক, অর্জুন সিং যেখানে সংগঠনও সেখানে, এবং সেটাই যদি হয় এবং ওভারঅল একটা লোকসভা সিট, নরেন্দ্র মোদী মুখ, তো সেটা হলে এই সিটটা অবশ্যই অ্যাডভান্টেজ বিজেপি। কিন্তু যদি এই যে না বারবার একবার তৃণমূল, একবার বিজেপি, একবার তৃণমূল, আর মাঝখানে জনগণ পিছছে, এই যদি সেন্টিমেন্ট কাজ করে, তাহলে কিন্তু এবার তৃণমূলও বাজিমাত করতে পারে। আর এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ বিজেপি। নেক্সট হচ্ছে যাদবপুর, যেখানকার প্রার্থী হচ্ছেন শায়নী ঘোষ তৃণমূলের, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং বামেদের সৃজন ভট্টাচার্য। আচ্ছা, যাদবপুর লোকসভা সিট মানে কিন্তু ওই 8B বা যাদবপুর ইউনিভার্সিটি নয়, টোটাল 7টা বিধানসভা মিলিয়ে কিন্তু এই লোকসভা সিট। ওদিকে সোনারপুর পর্যন্ত আছে, এবং এখানে আগেরবারের মতনই যদি ভোট হয়, 7টা বিধানসভাতেই সংগঠনের দিক থেকে তৃণমূল কিন্তু অ্যাডভান্টেজে আছে। তাই সেখানে জেতা তো উচিত নয়, কিন্তু তাও দুঃখের সাথে সেখানে জিততে চলেছে মা শায়নী তৃণমূল। নেক্সট চলে যাবো হাওড়া। হাওড়ায় সেখানে ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে লড়ছেন, এবং বিজেপির রথিন চক্রবর্তী। ক্যান্ডিডেট নো ডাউট দুজনেই ভালো, কিন্তু সংখ্যালঘু ভোট এবং ওভারঅল সংগঠনের বিচারে এই সিটটা পেতে চলেছে তৃণমূল। এরপরে জয়নগর, এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে প্রতিমা মণ্ডল এবং বিজেপির অশোক কান্ডারি। দেখুন এখানে প্রার্থীদের আলাদা কোনো আইডেন্টিটি নেই, ভোটটা এখানে হবে সংগঠনের উপর, যেখানে বিজেপির নীলবেটা সান্নাটা, তাই হাসতে হাসতে এটা তৃণমূল। এরপর বনগাঁ, যেখানে মথুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট, অপরদিকে তৃণমূলের বিশ্বজিৎ দাস। তিনি কান্নাকাটি করছেন বটে, কিন্তু সিএ লাগুর পর বিশেষ করে শান্তনু ঠাকুর স্বয়ং যেখানে প্রার্থী, সেই সিট বিজেপি থেকে কেড়ে নেওয়া ভেরি টাফ। সো বনগাঁ বিজেপি। নেক্সট আসানসোল, যেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির এখনো খুঁজে বেড়াচ্ছে। এই সিটটা কিন্তু দুবার জিতিয়ে এনেছিল বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে, সংগঠনও মজবুত ছিল, কিন্তু প্রার্থী নিয়ে যে টালবাহানা হচ্ছে, আলটিমেট ঠিকঠাক প্রার্থী যদি না হয় এবং প্রচার যদি ঠিকঠাক না হয়, তাহলে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল। এবার দমদমে তৃণমূলের বর্ষিয়ার নেতা সৌগত রায় এবং অপরদিকে বিজেপির শিলভদ্র দত্ত। দুই প্রার্থী পরিচিত মুখ, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জন্য এই সিটটা এবারও পেতে চলেছে তৃণমূল। নেক্সট আরামবাগে তৃণমূলের মিতালি বাগ এবং বিজেপির অরুণ কান্তি দিগর। এখানে সাংগঠনিকভাবে বিজেপি আগেরবার থেকে অনেকটাই মজবুত, এখানে সিয়ানে টক্কর হবে, যে জিতুক এখানে স্লাইড মার্জিনে জিতবে। দেখুন প্রার্থীর বিচারে বিজেপির একটু উইক হয়ে গেছে প্রার্থী, বাট মোদিজির মুখ সামনে রেখে যদি ভোটটা হয়, তাহলে কিন্তু এই সিটটা এবার বিজেপির পাওয়ার চান্স আছে। এরপর বারাসাতে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির স্বপন মজুমদার। এখানে বিজেপির প্রার্থী এবং সংগঠন দুটোই নড়বড়ে, তাই এই সিটটা আবার জিততে চলেছে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল। নেক্সট উলুবেড়িয়া, তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ এবং বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী। যত বড় নাম, ভোট ঠিক ততটাই কম পাবে। সংখ্যালঘু ডমিনেন্ট এরিয়া, বিজেপির সংগঠন নেই বললেই চলে, সেখানে একতরফা লড়াই, এই সিটটা জিততে চলেছে তৃণমূল। এরপর মথুরাপুরে বিজেপি ক্যান্ডিডেট অশোক পুরকায়েত এবং তৃণমূলের বাপি হালদার। এখানেও ক্যান্ডিডেট নয়, সংগঠন শেষ কথা বলে, সো সাংগঠনিক বিচারে এই সিটটা তৃণমূলের। এরপরে ঘাটাল, একদিকে হিরণ বিজেপির, অপরদিকে দেব। দেখুন দেব কিছু করুক না করুক, আলাদা একটা ভালোবাসা আছে, তার হাসি মুখে অলরেডি সবাই ফিদা, তার উপরে তৃণমূলের সংগঠন, তাই লড়াই হলেও এই সিটটা আলটিমেট জিততে চলেছে
তৃণমূল। এবং এরপরে দেববাবু আমাদের আরও ভালো ভালো মুভি উপহার দেবে এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা ওই প্রতিশ্রুতিই থেকে যাবে। নেক্সট বার হবে, সবসময় আমাদের টার্গেট থাকবে নেক্সট লোকসভা ইলেকশন। এরপর লাস্ট দুটো সিট ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো। ট্রাইবাল সিট, বিজেপির সংগঠন মজবুত এবং এটা লোকসভা ভোট, বিজেপির প্রার্থীও অ্যাক্টিভ, প্রার্থীরও একটা ভালোই রেপুটেশন আছে ওখানে, তো এই সিটটা নো ডাউট আবারও জিততে চলেছে বিজেপি। ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন এবং বিজেপির সম্ভবত ওখানকারই কোনো ডাক্তারবাবু, এখনো প্রার্থী ঘোষণা হয়নি। এই সিটে কিন্তু কুর্মী ভোটের প্রভাব আছে এবং কুর্মীদের একটা আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। তো কুর্মী সেন্টিমেন্ট যদি তৃণমূল ক্যাচ করতে পারে তাহলে এই সিটটা এবারে কিন্তু জিততে চলেছে তৃণমূল, কিন্তু যদি ম্যানেজ করতে পারে তাহলে বিজেপি। তো যেহেতু প্রার্থী ঘোষণা হয়নি এখনো, তাই এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ তৃণমূল, বাট বিজেপিরই কিন্তু জেতার চান্স আছে। তো এই ছিল লোকসভার টোটাল বাংলার 42টা আসন, যেখানে কোন সিটে কে জিততে চলেছে আমার মতে সেটা আমি আপনাদের আমার চ্যানেলে জানালাম। আপনারা কি এর সাথে সহমত নাকি আপনাদের ওপিনিয়ন পোল আলাদা? প্লিজ আপনাদের যেটাই মনে হবে সেটা কমেন্টে জানাবেন, আপনাদের ওপিনিয়ন পোলটাও আমি জানতে চাই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।